অতিক্রম করে গেছে। এই মুহূর্তে সকাল থেকে যে পার্লামেন্টের চিত্রটা দেখাচ্ছিলাম, সেই লোকসভায় সাদা ছিল এতক্ষণ, এখন গেরুয়া অনেকটা, আর অন্যদিকে ইন্ডিয়া। এইভাবে ভাগ হয়ে গেছে এখন। পুরো পার্লামেন্টটা দেখাচ্ছি আপনাদের। আরো কিছু বাকি আছে, কি হবে না হবে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, টিএমসি 21টাতে এখনো পর্যন্ত এগিয়ে, বিজেপি 15টাতে, দুটোতে কংগ্রেস, এখনো পর্যন্ত 42টার মধ্যে 38টা ট্রেন্ড এখনো পর্যন্ত আসছে। এবং পশ্চিমবঙ্গে কি হবে তার জন্য একেবারে আর্লি ট্রেন্ড, তারপরে বোঝা যাবে আরো বেশ কয়েক ঘন্টা পরে। সরাসরি চলে যাব এডিটরিস্ট বিশ্ব মজুমদারের কাছে। ধন্যবাদ অয়ন, তোমার কাছে আমি আবার আসছি যে তুমি আপডেট করো এবং সমস্ত তথ্য নিয়ে তৈরি থাকো। আমি আবার আসছি। এই মুহূর্তে বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে সুজাতা মণ্ডল এগিয়ে সৌমিত্র খাট থেকে বিষ্ণুপুরে। প্রাক্তন স্বামী স্ত্রী লড়াই হচ্ছে বিষ্ণুপুর কেন্দ্রে, সুজাতা এগিয়ে রয়েছে বিষ্ণুপুরে। বহরমপুর কেন্দ্রে পিছিয়ে গেলেন অধীর চৌধুরী, এগিয়ে রয়েছেন নির্মল সাহা। আসলে এইখানে তিনজনের ফাইট হচ্ছে এবং সেই ফাইটটা এতটাই হাড্ডাহাড্ডি যে কেউ জিততে পারেন এবং লড়াই কিন্তু কাটে কি টাক্কর। এগিয়ে রয়েছেন ডাক্তার নির্মল কুমার সাহা, জনপ্রিয় ডাক্তার বহরমপুর শহরে। বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার পিছিয়ে ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি আপাতত এগোলেন সুকান্ত মজুমদার। পিছিয়ে বিপ্লব মিত্র, রাজ্যের মন্ত্রী এবং নামকরা আইনজীবী। কৃষ্ণনগর কেন্দ্র মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন, এগিয়ে অমৃতা রায় পিছিয়ে রয়েছেন। কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন। আমি আসছি শিবাজিদার কাছে। শিবাজিদা, গোটা দেশের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, প্রথমে দেখা গিয়েছিল এনডিএ অনেকটাই এগিয়ে গেছে, আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে, সবে গণনা শুরু হয়েছে, বেশিরভাগ জায়গায় প্রথম রাউন্ড, কোথাও সেকেন্ড রাউন্ড সবে শুরু হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে হালকা হলেও ইন্ডিয়া আস্তে আস্তে এগোচ্ছে। উত্তরপ্রদেশের বহু সিটের তথ্য আমার কাছে এসেছে, যাতে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে অনেকগুলো সিটে কংগ্রেস, সমাজবাদী পার্টি তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমার এটাই ধারণা ছিল, আমাদের একটা আশঙ্কা যদিও ছিল এর আগে, যে ধরনের আমরা খবর পাচ্ছিলাম উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশে একটা বড় বিরাট অংশের মানুষের মধ্যে একটা অত্যন্ত বিক্ষোভ, ক্ষোভ, তাদের মধ্যে তাদের অভাব, অভিযোগ, ক্ষোভ, সেগুলি কিন্তু ধুমায়িত ছিল, সেগুলি টের পাওয়া যাচ্ছিল। জাতিবাদের কথা আমরা বলি, অস্বীকার করা যাবে না, উত্তরপ্রদেশে জাতিবাদ আছে, জাতিবাদ ভালো নয় অবশ্যই, কিন্তু উত্তরপ্রদেশে জাতিবাদ রয়েছে। এবং সেখানে মায়াবতীর বেসটা আমরা দেখবো বিশ্বজিৎ জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অলরেডি দেখতে আরম্ভ করছি উত্তরপ্রদেশে মায়াবতী জিরো হচ্ছে, কিন্তু মায়াবতীর একটা বড় সমর্থন ভিত্তি আছে, জাতি ভিত্তি। সেটা হচ্ছে জাটব, যাদের বলে জাটব, যারা যে জাটবদের যে অতি দলিত, মহাদলিত এবং জাটব যে শ্রেণী, তারা কিন্তু এসপি কে ভোট দেবে না। তারা অনেক ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বিজেপিকে দেবে, বাকি সমস্ত ভোট সমাজবাদী নয়, কংগ্রেসের দিকে গেছে। এই ট্রেন্ডটার সম্ভাবনা ছিল, প্রত্যেকে বলছিলেন, অনেক, আমি নাম বলছি না, বাইরের অনেক বড় বড় আমাদের বন্ধুর নামও বলা যায়, রাজনৈতিক বিশ্লেষক এক সময় খুব নাম করা যোগেন্দ্র যাদব বলছিলেন, অনেকে বলছিলেন। কিন্তু যেটা আমরা আশঙ্কা ছিল যে বাংলার মতো এত সংগঠিত ওখানে রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটা তো নয় যে ভোটাররা আলটিমেটলি ভোটটা দেবেন কিনা। অনেক জায়গায় দেখেছি কিন্তু আমরা মনে অসন্তোষ আছে, ভোটটা দিতে পারলেন না। এখন মনে হচ্ছে যদি এই ট্রেনটা কিছুক্ষণ থাকে, তাহলে এই যে দেখা যাচ্ছে জগদীশ চন্দ্র বাসুনিয়া আমরা দেখতে পাচ্ছি, একটু জগদীশ বসুনিয়া এগিয়ে আছেন। নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। এটা যদি ট্রেন্ড হতে আরম্ভ করে এবং কিছু দূর যায় বিশ্ব, তাহলে কিন্তু আমি বলবো বিভিন্ন চ্যানেলে যে ধরনের ট্রেন্ড দেখানো হয়েছিল, যদিও ট্রেন্ড সেটা অবশ্যই, সেটা রেজাল্ট নয়, এক্সিট পোলের কথা বলে, তাতে কিন্তু একটা বড় রকম আশঙ্কার জায়গা আসবে। লোকেরা এরপরে সেই সাথে আর বিশ্বাস করবে। আসছি দেবাশিস ঘোষ, এই মুহূর্তে আর্লি ট্রেন্ড, যদিও আর্লি ট্রেন্ড, তবুও আমার কাছে যা তথ্য আসছে
তাতে দেখা যাচ্ছে রাজস্থানে 25টি সিটের মধ্যে 14টিতে বিজেপি এগিয়ে এবং 10টিতে কংগ্রেস এগিয়ে। অর্থাৎ রাজস্থানে কিন্তু আশাতীত ভালো ফল করতে পারে কংগ্রেস। এটা তো আপনার ট্রেন থেকেও তো এটা বোঝা যাচ্ছে, মানে এখন অব্দি যেটা, যে এটা কিন্তু যেটা উনি বলছিলেন যে এক্সিট পোল যেটা দেখিয়েছে, এই যদি এই ট্রেন বজায় থাকে তাহলে কিন্তু একটা অন্যরকম জিনিস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে যেটা হয়তো যোগেন্দ্র যাদব বা অনেকে বলার চেষ্টা করেছিলেন যে একটা মানে ভালো ফল বোধহয় করতে চলেছে মানে ইন্ডিয়া জোট। একটা কথা, এক মিনিট একটুখানি ইন্টারাপ্ট করছি। বিশ্ব রাজস্থানে যে জায়গাটা আছে 10 থেকে 12-র ওপরে যে আসনটা যেটা থাকবে, গুজরাটে কেন দেখা যাচ্ছে? এর কারণ একটা বড় জায়গা অগ্নিবীর, এবং অগ্নিবীরের রাজস্থানে যারা রাজপুত কমিউনিটি, যারা বেসিক্যালি ওয়ারিয়ার ক্লাস, যারা যুদ্ধ করেন, এই যে শ্রেণী, তাদের মধ্যে একটা রাজপুত যেটা রেজিমেন্ট রয়েছে, তাদের মধ্যে কি সাংঘাতিক আমরা দেখেছি। গুজরাটে দেখা যাচ্ছে, গুজরাটে আমরা কি দেখছি, গুজরাটের মতো আর্লি ট্রেন্ড হলেও কংগ্রেস তো 3টে রয়েছে, এটা 26-এ তাদের খাতা খোলারই কথা না, অলরেডি একটি জায়গায় বিজেপি জিতে রয়েছে। এক মিনিট থামাবো। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আসছে, উত্তর প্রদেশে এসপি এবং সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট বহু আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট অনেক আসনে এগিয়ে রয়েছে। এই এগিয়ে থাকাটা এটা বোঝা যাচ্ছে, যে কথাটা আমি বারবার জিজ্ঞেস করছিলাম, যে উত্তরপ্রদেশ 46টা আসনে এগিয়ে রয়েছে এনডিএ, আর 33টা আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট 33টি আসনে এগিয়ে আছে। দেবজি, কোথাও একটা অশনি সংকেত নয় তো? বিশ্বদেব, তোমার ভালোই মনে আছে যে গত 19-এর যখন এইরকম এক্সিট পোল হচ্ছিল, সেই সময় আমি এখানে ছিলাম। ম্যাচ শুরু হয়ে গেছে। বলছি 19-এর যখন এক্সিট পোল, না 19-এর যখন এক্সিট পোল হয়েছিল তখন এই ধরনের অনেক কথা শোনা গেছিল, এবং তারপরে এক্সাক্ট পোলেরও এইরকম ভাবে প্রথমে ঘন্টা দুয়েক অনেকে এগিয়ে ছিল, কিন্তু দিনের শেষে আমরা শেষ হাসিটা এসেছিলাম। সুতরাং এই নিয়ে ভেবে কোনো লাভ নেই, আমরাই হাসি। কি বলছিলেন? দেখুন, এই মুহূর্তে 39 রয়েছে বিশ্ব। আপনি যেটা দেখালেন যে বিষ্ণুপুরেও আমরা এগিয়ে রয়েছি, পুরুলিয়াতেও আমরা এগিয়ে রয়েছি। আমি উত্তরপ্রদেশ কথা বলছি। আচ্ছা, উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী বাংলার বাইরে বেরোতে পারে না। ললিতেশ ত্রিপাঠী, হ্যাঁ আমরা ভাই বাংলাতেই মেনলি জিতবো। উত্তরপ্রদেশে আমার কাছে যতদূর খবর, আমাদের একমাত্র প্রার্থী এগিয়ে রয়েছে, এবং উত্তরপ্রদেশের এই ফলাফলটা প্রমাণ করছে যে রাম মন্দির এফেক্ট কোন রকম কোনো কাজ করেনি, যেটা আমরা গত 2 মাস ধরে বলে আসছিলাম যে রাম মন্দির এফেক্ট কোনো কাজ করেনি, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়েছে। 39টি আসনে এগিয়ে, যদিও আর্লি, কিন্তু তবুও এগিয়ে রয়েছে 39টি আসনে। একদম বিশ্বদেব এগিয়ে থাকা। এটা পোস্টাল ব্যালট নয়, ইভিএম শুরু হয়ে গেছে। কালকে রাতে চলে গেছিল। পোস্টাল ব্যালট নয়, পোস্টাল ব্যালট নয়। ইভেন ইফ দেবজিৎ আমার বন্ধু এবং ভাই, দেবজিৎ, আমি বলছি যে এটা কিন্তু ইট অলসো। একবার রাজ্যে আসি। এই মুহূর্তে রাজ্যে আসি। বর্ধমান পূর্বের শর্মিলা সরকার, ডাক্তার শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন বিজেপির অসীম কুমার সরকারের থেকে। শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন। আর কোন কেন্দ্র আছে? আবার বহরমপুর, বারবার এগোনো পিছানো হচ্ছে। এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে গেলেন। সকালে অধীর চৌধুরী এগিয়েছিলেন, কিছুক্ষণ আগে নির্মল সাহা এগিয়েছিলেন, এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে গেলেন। অর্থাৎ এখানে তিনজনের যে লড়াই, সেই লড়াইটা এতটাই ক্লোজ ফাইট যে কেউ জিততে পারেন। হ্যাঁ, সুমন, আমি যেটা বলছিলাম, যে দেখুন, এখন যেই এগিয়ে থাক যেই পিছিয়ে থাক, এটা আর্লি ট্রেন্ড। বিষয়টা হচ্ছে উত্তরপ্রদেশে যে অশনি সংকেত বলে যে শব্দটা আপনি ব্যবহার করলেন বিশ্বদা, অশনি সংকেত তো বটেই। ভারতবর্ষের মানুষ, আমি এই কথাটা একটু আগে বলার সময় বিজেপির প্রতিনিধি খুব হাসাহাসি করছিলেন। আমি বিনাশকারী শব্দটা বলার সময় বিজেপির প্রতিনিধি অত্যন্ত খুব জোরে অট্টহাসি দিচ্ছিলেন। সত্যি তো, ভারতীয় জনতা পার্টির বিনাশকারী নীতি, কৃষি নীতি, অর্থনীতি, মানুষ একটা না একটা দিন তো প্রোটেস্ট করবেই।
আমি বলছি না কংগ্রেস খুব ভালো ফল করছে বা বিজেপি খারাপ করছে, কিন্তু বিজেপির নীতি 10 বছর ধরে যারা কর্পোরেটদের পাশে ছিল, মানুষের পাশে ছিল না, তাদের প্রতি মানুষের যে অসন্তোষ সেটা তো একদিন না একদিন প্রতিফলিত হবে। বিজেপি এটা হতে বাধ্য, এটাই কালের নিয়ম। দেবজিৎ, মানে এই 67 বছর ধরে কংগ্রেসের শাসনের পরে কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছিল যে কারণে সুরিন্দর সেই সিং কারণগুলো আলুওয়ালিয়া এগিয়ে বাদ গেছেন। করে এখন এইসব। আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এগিয়ে গেছেন শত্রুঘ্ন সিনহার থেকে। হ্যাঁ, এটা হচ্ছে কি, মানে মুশকিল হচ্ছে প্রলাপেরও একটা সীমা থাকা দরকার। সকাল থেকে যা শুনে যাচ্ছে তো শরীর খারাপ করবে এবারে। যেটা কথা সেটা হচ্ছে যে জায়গাগুলোতে যে জায়গায় ডাক্তার আছেন এটাই একটা সুবিধে, কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ চলছে, যে সব জায়গাতে যেন হই হই করে একা তো অধীর রক্ষা করে নকল বুদ্ধিগর। তো সেই জায়গাটা নিয়ে ভাবুন না, একটু কনসেন্ট্রেট করুন, একটুখানি বসে থাকুন। আর বাকি যে জায়গা সেখানে বিজেপি জিতবে, চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা হবে না। আলিপুরদুয়ারে যা রেজাল্ট ছিল, যা ফলাফল আসছিল, অর্থাৎ ট্রেন্ড মনোজ টিগ্গা এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রে। পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রের মধ্যে আপাতত আলিপুরদুয়ারে। আসানসোলে এগিয়ে রয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সকালে এগিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। বহরমপুরে এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠান, অজিত চৌধুরী, নির্মল সাহা ইউসুফ পিছিয়ে গেছেন। পাঠান, বালুরঘাটে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার, প্রথমে এগিয়েছিলেন বিপ্লব মিশ্র, এখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে আছেন। বালুরঘাট ডায়মন্ড হারবারে এগিয়ে এগিয়ে আছে। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পিছিয়ে রয়েছে নিশীথ প্রামাণিক, এগিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া। পিছনে রয়েছে। বর্ধমান পূর্বে এগিয়ে শর্মিলা সরকার, পিছিয়ে অশোক কুমার সরকার। মালদা উত্তরে এগিয়ে রয়েছেন মুস্তাক আলম, কংগ্রেসের এগিয়েছিলেন খগেন মুর্মু, মুস্তাক আলম এগিয়ে গেছে, মুস্তাক আলম। কংগ্রেস এগিয়ে গেছে মালদা। কংগ্রেস আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা পিছিয়ে গেছেন, এগিয়ে রয়েছেন প্রকাশ টিগ্গরাই। বাপরে বাপ, তো কাটে কি টক্কর হচ্ছে আলিপুরদুয়ারে। মনোজ টিগ্গা পিছিয়ে গেলেন, এগিয়ে রয়েছেন প্রকাশ দুয়ারে। টিগ্গরাই। শিবাজিদা, একটা বসিরহাট কেন্দ্র আসছে, বসিরহাট কেন্দ্র সন্দেশখালী খ্যাত বসিরহাট কেন্দ্র। সেই বসিরহাট কেন্দ্রে এদিকে রেখা পাত্র বিজেপি, হাজি নুরুল ইসলাম পিছিয়ে গেছে, বিজেপি রেখা পাত্র এগিয়ে রয়েছেন বসিরহাট কেন্দ্রে। যদিও এটা থাকবে কিনা আমার নিজের সন্দেহ আছে। না, সে তো নিশ্চয়ই, কিন্তু এটা দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছেন, কীর্তি আজাদ এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। আমার নিজের ধারণা, আমরা তো অনেকদিন ধরে ভোট কভার করছি, বসিরহাটে এই রেজাল্ট বিজেপি থাকবে না। এটার একটা কারণ হচ্ছে সন্দেশখালী একটা পকেট, সন্দেশখালীতেও নিরাপদ সর্দার রয়েছে, কিন্তু তার থেকেও যেটা বড় কথা, এই এফেক্টটা সমস্ত বসিরহাটের কিন্তু এতগুলো বিধানসভায় সব জায়গাতেই রেখা পাত্রকে চেনেও না, মানে ক্যান্ডিডেট হিসেবেও চেনেন না অনেকে, যা এখন হয়তো চিনেছেন এর মাধ্যমে। কিন্তু আর একটা বিষয় আমার মনে হচ্ছে শিবাজিদা, সেটা হচ্ছে মালদা উত্তর কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপির খগেন মুর্মু, আচমকা এগিয়ে গেছেন কংগ্রেসের মুস্তাক আলম। এই কংগ্রেসের এগিয়ে যাওয়াটা তৃণমূলের জন্য অশনি সংকেত। এই কারণে বলছি যে মুস্তাক আলম যে এগিয়ে যাচ্ছেন, এটা আমার ধারণা ওখানে কংগ্রেস জেতার কোনো সম্ভাবনা নেই। আমার নিজের ধারণা, আমি নিজে মালদা উত্তরে গিয়েছি, কিন্তু মুস্তাক আলম যদি ভালো ভোট টানেন, সেক্ষেত্রে কিন্তু খগেন মুর্মুর জয় আরো স্মুথ হবে বলে আমার মনে হয়। হতে পারে, তার কারণ হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে সমর্থন ভিত্তি, সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ তো বটেই। সেখানে যদি মুস্তাক আলম ভালো ভোট কাটেন, খগেন মুর্মু বেরিয়ে যেতে পারে। একটাই খালি কথা আমি বলবো, যে এইবারের ভোটে যেটা বোঝা যাচ্ছে, যে আবার একটা জায়গাতে লেফট এবং কংগ্রেস তাদের যে কনসলিডেশন, এটা মানতেই হবে। বহু জায়গায় কিন্তু তারা কতগুলি আসন পাবে তা নয়। আমরা রাজনীতিটাকে যদি ভবিষ্যতের একটা ছবি হিসেবে ভাবি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে তার একটা প্রভাব আমরা কিন্তু দেখতে পাবো এবারে নানা জায়গায়। ভোট পার্সেন্টেজের জায়গাতে কিন্তু কংগ্রেস এবং লেফট তাদের একটা ভোট পার্সেন্টেজ বাড়বে, কোনো সন্দেহ নেই। তাতে কোথাও কোথাও এমন হতে পারে বিজেপি জিতে যাবে, কোথাও কোথাও
তৃণমূল কংগ্রেস জিতে যাবে, কিন্তু এটা ভবিষ্যতের রাজনীতির পক্ষে কিন্তু এটা একটা অন্য অশনি সংকেত কিনা জানি না। আমি বলবো যদি এখানে লোকসভায় বিজেপি কিন্তু আমাদের রাজ্যে, আমি আবার বলি যে কথাটা বলতে পারি না, হয়তো দেবজি আমাকে সমর্থন করবে না এই ব্যাপারে, আই এম শিওর যে অনেকটা কেন্দ্রীয় বিজেপির উত্থানের ওপরে, তার শক্তির ওপরে আমাদের রাজ্য বিজেপি চলেছে, নিজের জোরে নয়। পোস্টাল ব্যালট বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী, পিছিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে অজয় রায় দিচ্ছেন, যদিও এটা হবে না, এটা হওয়ার চান্স অত্যন্ত কম, কিন্তু তবুও পোস্টাল ব্যালটে একই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া অজয় রায় এগিয়ে গেলেন পোস্টাল ব্যালটে। স্ক্রিনশটটা লাগ কিন্তু এটা একটা, এই যদি আর্লি ট্রেন্ড এটা দেখতে পাই আমরা লিড মাঠে করছি তো রায়বেরিলিতে। রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন। রাহুল গান্ধী ওয়েনাডে, এটা রায়বেরিলি, না, রায়বেরিলি এগিয়েছেন। ওয়েনাডো এগিয়ে আছেন। রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরিলিতে। আমার খুব মনে হচ্ছে কিন্তু একটা জিনিস, আমি জানি না শেষ পর্যন্ত হয়তো এনডিএ যেরকম তাদের সংগঠন উত্তরপ্রদেশ 40টি আসন এনডিএ, 39টি আসন 40 ইন্ডিয়া। 40 পোস্টাল ব্যালট প্রথম রাউন্ড, পোস্টাল ব্যালট 40 এনডিএ, 39 ইন্ডিয়া। মনে হচ্ছে বিশ্ব, আমি একটা কম্পারিজন টানলে এটা অনেকটা 2004 সালে না, না, না। শাইনিং ইন্ডিয়া, আধ্যাত্মিক নেই। যেই সময় আমরা দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং তখন যে সাংঘাতিক একটা বিজেপির একটা শাইনিং ইন্ডিয়া লোকে বলা হচ্ছিল, মুখ থুবড়ে পড়েছিল। আমি জানি না হয়তো সেটা হবে কি হবে না, কিন্তু একটা আর্লি ট্রেন্ডে আমরা কিন্তু সেরকম একটা কাছাকাছি প্রতীক ট্রেন্ড নিয়ে কথা বলছি। আর্লি ট্রেন্ডে হচ্ছে রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। সোজা কথা সোজাভাবে বলতে হবে। তারপর যদি 2 ঘন্টা পর চেঞ্জ হবে। আপাতত যে দেখাচ্ছে আপনার টিভি স্ক্রিনে সেটুকুই বলছি। রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। মানে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এটাই চাইছে, এটা হচ্ছে সোজা কথা। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে যেটা দেখতে পাচ্ছি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ওই 280, 290, 290 এর ঘরে ঘোরাফেরা করছে। ইন্ডিয়া কিন্তু বাড়ছে, একটু করে বাড়ছে, অর্থাৎ গোটা দেশের রাজনীতিতে দাঁড়াচ্ছে। তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বাধীন অবশ্যই। আচ্ছা ইন্ডিয়ার সঙ্গে। বিশ্বদা, আপনি কি শুধু বিজেপিটা একটু দেখাতে পারবেন? মানে এটা তো এনডিএ ব্লক। অত ব্রেক আসেনি, আসলে 291 এবং 216 এটার ভেতর থেকে বুঝতে পারবে একটা ব্যাপার হচ্ছে, কংগ্রেস যদি 100-র ওপর বেরোয়, 100-এর ওপর প্লাস যায়, যা ট্রেন দেখা যাচ্ছে যেতে পারে, যদি 100 প্লাস হয় তাহলেই কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টটা স্টেপ, যদি গভর্নমেন্ট হয় 2014 সালে যখন প্রথম ইউপিএ সরকার তৈরি হয় মনমোহন সিং এর নেতৃত্বে, 2004 সালে বিশ্ব 2004 সালে মাফ করুন 2004 সালে প্রথম ইউপিএ সরকারের সময় কংগ্রেস পেয়েছিল 145টা আসন। কংগ্রেস যদি 100 ক্রস করে তবে একটা সম্ভাবনা, কিন্তু আমার মনে হয় না, যা আমরা দেখেছি, আমি জানি না এখন কি আসবে। আমাদের এখানে আমি একটা বলবো, 145 ক্রস করলে 145 নয় 125 যদি কংগ্রেস পায় তাহলে কিন্তু কংগ্রেস মানে এখানে এই মুহূর্তের যা ট্রেন্ড, 526টা আসনে মোটামুটি ভাবে একটু হালকা হলেও গেরুয়ার পাল্লা ভারী, নীল কিন্তু কম, কিন্তু আছে, ভালো রকমই আছে, হালকা হলেও গেরুয়ার পাল্লা ভারী। বিশ্ব, এটা তো আমরা জানি, কিন্তু কতগুলি আমরা এটাকেও বলিনি একদম বিজেপি আসন পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু বিজেপি কত আসন পাবে? ইসবার 400 পায়, এটা কি হবে? এই যে বিরাট একটা ক্ল্যারিয়ন কল এবং সবাইকে বলেছেন, টার্গেট দেওয়া হয়েছে, সেই জায়গাটা যদি এইরকম অলমাইটি বিজেপি যদি সেটা 300 নিচে নামে, সেটাই কিন্তু তাদের কাছে একটা বড় রাজীরা 200 নিচে কোনোদিনই নামবে না, মানে বিজেপি হ্যাঁ, 300 নিচে, এনডিএ সব মিলিয়ে 300 হয়তো পাবে, কিন্তু বিজেপি একা এই যদি 300 নিচে নামে, বিজেপি 300 নিচে এই যে নামবে। ট্রেন্ড আছে, যদি এই এই ট্রেন্ডে বিজেপি অবশ্যই নামবে। বিজেপি যদি এই ট্রেন্ড থাকে, যদি এই ট্রেন্ড থাকে, এনডিএ বিজেপি 300-র উপর যাওয়া কিন্তু মুশকিল আছে। 260 থেকে 272 এই ট্রেন্ড থাকে এবং এটাই, আমি অনেক আগে বলে রাখলাম, মিলিয়ে পড়ে। এবং এই ট্রেন্ড বজায় থাকলে কিন্তু হয়তো এনডিএ নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করবে, কিন্তু মানে কতটা ব্যবধান থাকবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ট্রেন্ড কিন্তু বিজেপির পক্ষে বেশ খারাপ। স্মৃতি ইরানি পিছিয়ে গেছে।
কিশোরীলাল এগিয়ে রয়েছেন, স্মৃতি ইরানি পিছিয়ে গেছেন আমেঠি কেন্দ্রে। গতবার রাহুল গান্ধীকে হারিয়েছিলেন আমেঠি কেন্দ্রে এইখানে স্মৃতি ইরানি। বিশ্বদা একটা কথা বলবো, রাহুল গান্ধীর ব্যক্তিগত সেই জায়গা থেকে কেউ চেনে না দেখুন, গান্ধী পরিবারের। এখানে আরেকটা রাহুল কথা, গান্ধীর ভোট ম্যানেজার ছিলেন, গান্ধী পরিবারের ভোট ম্যানেজার যে ছিলেন পোস্টার কিশোরীলাল। আমাদের মন্ত্রিসভাতে অমিত শাহ বা দাদা, একজনের পরেই স্মৃতি ইরানি। একটা পয়েন্ট আউট করি, পোস্টাল ব্যালটেও কিন্তু পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসে গিয়ে, এই পোস্টাল ব্যালটে বিজেপি ইউপিতে হারছে, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। পোস্টাল ব্যালটেও আমরা তৃণমূল সুমন কংগ্রেসে চাঙ্গা গিয়ে। নাকি? ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী সমেত এনডিএ কে পছন্দ করেন না তাদের নীতির জন্য, গেরুয়া রঙের জন্য বলিনি, তাদের নীতির জন্য। প্রো পিপল নীতি নেই তাদের, প্রো কর্পোরেট নীতি নিয়ে ভারতবর্ষের মতন একটা দেশকে দীর্ঘদিন বিপদগামী করা যায় না। তার প্রতিফলন এটা আপনি পোস্টাল ব্যালট বলুন, রাউন্ডের কাউন্টিং বলুন, যাই বলুন, এইভাবে চিরদিন চালানো যায় না, চালানো যাবেও না। দেবজিৎ যতই এখানে কনফিডেন্ট হোক, যেটা শিবাজিদা বললেন, এনডিএ 300 কি 310 315 এর মধ্যে প্যাক আপ হয়ে যাবে যদি খুব ভালো রেজাল্ট হয়, যদি খুব হাইপোথেটিক্যালি যদি ধরে নিই ওরা সরকার বানাচ্ছে, তার বেশিও হবে না। আমরা দেখতে পাবো। এত কথা বলে কি হবে? আমরা যদি 350 উপরে ইন্ডিয়া যদি ইন্ডিয়ান যাই, ব্লকের সরকার আসবে, হ্যাঁ? ইন্ডিয়া ব্লকের সরকার আসবে। প্রদীপের কাছে আসবো শিবাজিদা, প্রদীপের কাছে আসবো। প্রদীপ, আপনাদের জন্য খুব অ্যালার্মিং, খুব অনিশ্চিত। অখিলেশ যাদব এগিয়ে, অখিলেশ যাদব এই কানাউজ কেন্দ্রে অখিলেশ যাদব এগিয়ে রয়েছেন, কানাউজ কেন্দ্রে অখিলেশ যাদব এগিয়ে গেছেন। প্রদীপ, যেটা বলছিলাম, কেরল কিন্তু আপনাদের অবস্থা খুব খারাপ। যদি আর্লি ট্রেন্ড আমরা মানি, মাত্র 5টা সিটে আপনারা এগিয়ে আছেন। খুবই খারাপ অবস্থা কেরলে আপনাদের, আপনাদের সরকার রয়েছে। না, সেটা তো মানে লাস্ট ইয়ার গুলো ট্রেন্ড গুলো তাই ছিল লোকসভা ভোটের ক্ষেত্রে, এবং আপনাদের এক্সিট পোল টোলও যা যা ওদের মধ্যে একটা দুটো সিট আমাদের দেওয়া হয়েছিল, সেখান থেকে 5 আছে। আরেকটু এগোক, আমাদের মনে হয় আরেকটু বাড়বে কেরালে, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আরেকটু বাড়বে। এবং এই আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমাদের রেজাল্ট ভালো হবে, একটু দেখতে চাইছি আর একটু ভালো হবে। দেবাশিস ঘোষ, মাইকটা নিন, মাইকটা নিন। যে ট্রেন্ড আছে তাতে একটু প্রতিদ্বন্দ্বীদের জন্য একটু খারাপ খবর যে 5টা মাত্র। তবে আমার মনে হয় এটা আর্লি ট্রেন্ড, আর আমার একটু সময় গেলে এই ট্রেন্ডটা চেঞ্জ হবে। তবে যেটা দেখাচ্ছিল ইনিশিয়ালি পোস্টাল ব্যালটে যে বিজেপি অনেকগুলো সিট পেয়েছে বা এনডি অনেকটা এগিয়ে আছে, সেটা কিন্তু নয়। আসলে মানে কংগ্রেস মানে ইউডিএফ এগিয়ে আছে 14টা সিটে প্রায়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানি না, এখনো অব্দি তো আপনার মধ্যে 38টা সিট দেখাচ্ছেন, বাকি 4টে সিটের তো এখনো কোনো খবর দেখাচ্ছেন না। তো মুর্শিদাবাদ বা এইসব জায়গাগুলো দেখতে হবে কি অবস্থা। মুর্শিদাবাদ, দমদম, যাদবপুর, শ্রীরামপুর, এগুলোর বোধহয় খবর এখনো আসছে না। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খুব ত্রিমুখী লড়াই হবে, এবং মানে বাম কংগ্রেসের অনেক। না না, আপনার সবাই একমত নয়। শ্রীরামপুরে ত্রিমুখী লড়াইয়ের কোনো জায়গা নেই। শ্রীরামপুরে ত্রিমুখী লড়াইয়ের কোনো জায়গা নেই। শ্রীরামপুর সিটে উনি বলছেন ত্রিমুখী লড়াই হবে। আমার মনে হয় না শ্রীরামপুরে মানে আমাদের কেরালার ক্ষেত্রে ঠিকই যে আমরা 5টা সিট আর একটু বেশি পেলে ভালো না, হতো। শ্রীরামপুরে উল্টো দিক থেকে দীপশিতার জায়গা নেই আমরা আপনি বলছেন। আলটিমেটলি 19টা সিট ইন্ডিয়া, এটা আমাদের কাছে অনেক বড় মানে বিষয়। লড়াইটা কি শ্রীরামপুরে কি দীপশিতা নেই বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীরামপুরে কি দীপশিতা নেই বলছেন লড়াই? দীপশিতার সাথে লড়াই হবে, বলছি তো। মানে শুনুন, একটা জিনিস, এবারে যদি আপনি ক্যান্ডিডেট বলেন, এবারে যদি ক্যান্ডিডেট বলেন, এবারে বামেরা যে ক্যান্ডিডেট দিয়েছে, এক ছাক নতুন মুখকে তারা প্রার্থী করেছে। সেই অর্থে বলতে গেলে তারা ময়দানে মানে মেসি রোনাল্ডোর এগেনস্টে ছেড়ে দিয়েছে একদম এমন এক ঝাঁক তরুণকে, যাদের ভোটে লড়ার অভিজ্ঞতা নেই, যারা প্রথমবার ভোটে লড়ছেন, এবং তাদের বয়স কারো 30 বেরোয়নি, কারোর 35 তো কারোরই প্রায় বেরোয়নি। এটা একটা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, এরা হয়তো আগামী 10 বছর 15 বছর পরে পশ্চিমবঙ্গের মুখ হয়ে উঠবে। কিন্তু কতটা ভোট এখন টানতে পারবে সেটা কিন্তু বড় প্রশ্ন। সিপিএম এর মধ্যে বড় প্রশ্ন, এই কারণে বড় প্রশ্ন যে খুব ভালো মুখ, খুবই ভালো ব্যবহার, কথাবার্তা ভালো, সংসকে তরুণ, কিন্তু ভোট পলিটিক্সটা তো অন্য। যেখানে পশ্চিমবঙ্গের ভোট পলিটিক্স আপনি যদি আমাকে বলেন, তাহলে 2021 সালের নির্বাচনে বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ ছিল 8%, 8-এর থেকে একটু বেশি।
এবং আইএসএফ মিলিয়ে 10%, আইএসএফ 1.5% ভোট পেয়েছিল। আর তার আগের নির্বাচনে 2019-এর নির্বাচনে 10% ভোট ছিল। সুতরাং এরা ভোট পাবে কিনা আমার এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। না, আমি আপনার সাথে একমত নই। একমত তো এই কারণে যে বামেরা অনেক তরুণ প্রার্থীকে দিয়েছে ঠিকই, কিন্তু পিছনে তো মাথারা তো রয়েছেই, এবং সুজন চক্রবর্তী রয়েছেন, সেলিম দা রয়েছেন, মানে এনারাও তো রয়েছেন। অতএব আর যে মুদ্রাটা নিয়ে লড়াইটা হচ্ছে সেটা তো দেখতে হবে যে মানুষ ঠিক কোন দিকে যাচ্ছেন। মানে ওরা যে কথাটা বলছে কর্মসংস্থানের কথা, আজকে যে ট্রেন্ড আপনি দেখছেন, এটা তো তার মানে তো অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে। মানে এই যে আনএমপ্লয়মেন্টের কথা তো লোকে তার মানে ভেবেছে রাম মন্দির তার মানে কাজ করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, তো সেই জায়গায় তো মানুষের এইবার অন্তত আমি জানি না, মানুষ নিশ্চয়ই অন্যরকম কিছু ভাববে। তো আমি এখনই আর্লি আর কিছু বলতে চাইছি না। আপনি যেটা বলছেন আমি মেনে নিচ্ছি যে তরুণ মুখ, অভিজ্ঞতা কম, কিন্তু ভোটটা তো মানুষ দিচ্ছে। মানুষ তো দেখতে চাইবে যে কোন ইস্যুতে লড়াইটা হচ্ছে, সেই ইস্যুর উপর দাঁড়ালে কিন্তু বাম কংগ্রেসের ভোট পাওয়ার কথা। শিবাজিদা বাম কংগ্রেস যারা আমাদের প্রার্থী হয়েছেন, বাচ্চা মুখ প্রার্থী হয়েছেন, ভোট টানার উপরে নির্ভর করছে কিন্তু এই তৃণমূল জিতবে না বিজেপি জিতবে। অবশ্যই আমি যেটা বলছিলাম, বামপন্থী দল কিন্তু, বামপন্থী এবং কংগ্রেস, বিশেষ করে বামপন্থী দল, তারা কিন্তু অনেকটা ভবিষ্যতের জন্য রাজনীতিটা করছে, এইটা আমি বলতে পারি। এবং আমি দার্জিলিং কেন্দ্রে বিজেপি থেকে রাজু বিস্তার থেকে এগিয়ে রয়েছেন গোপাল লামা। বিশ্বদা, এই কথাটা আমি সকালবেলা আপনার চ্যানেলে বলেছিলাম। আমি কিন্তু সকালেই আপনার চ্যানেলে এই কথাটা বলেছিলাম। এটা আপনি একটু ট্রেন্ডটা দেখুন, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তৃণমূলে। আমি আপনাকে আবার কথা বলছি, উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ দার্জিলিং আমি নিজে ঘুরেছি। দার্জিলিং কেন্দ্রে, দার্জিলিং এর পাহাড়ের যে 3টে সিট, অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই 3টে সিটে গতবারের তুলনায় লিড বিজেপির অনেক কমবে। তার কারণ গোপাল লামা নয়, ওখানে অনিত থাপার একটা প্রভাব তৈরি হয়েছে, সেখানে সেই কারণে অনেকটাই সোজা একটা কথা বলি, এই মুহূর্তে কি চলছে আপনার সঙ্গে তো কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। ডায়মন্ড হারবারে এই মুহূর্তে সমস্ত বিজেপির এজেন্টকে বাইরে বার করে দেওয়া হয়েছে, মানে গণনা কেন্দ্রের বাইরে। এই যদি ট্রেন্ড হয়, মানে এরপরে যদি এই রাজ্যে বসে আমাদের এইসব ট্রেন্ড